আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেউ আছে সবার কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। তো আমি দেখুন অনেক ভালো আছি। যাক আজকে খুব সকাল সকালে বেরিয়ে যাচ্ছি, একদম সকাল মানে মানে মাত্র কিন্তু কেবল আজান দিল, আর আবার কেবল মাত্র আমি কিন্তু বেরোতেছি। আর এখন কিন্তু সকাল কিন্তু অলরেডি 6টার মতো বাজে গেছে। এই টাইমে থাকার কথা ছিল, জাস্ট 5:52 বাজে বেরোতেছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে কিন্তু অনেক দূরে যাইতেছি, লং এই ধরতে গেলে আজকে যাচ্ছি বগুড়া মহাস্থানগড়। তারপরে যাবো হচ্ছে এখানে মোমোইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে, তো ওইখানে কাজ শেষ করার পর যাবো হচ্ছে আবার কোথায় যেন হয়তো যাই যেখানে মানে পুরো একটা জায়গায় আমি ঘুরতে যাবো আর কি ওইখানে। তো চল নালা বর্ষা এখান থেকে একটু ভেজালা জায়গা যেহেতু বের হয়ে আগে যাক, বের হইলাম মাত্রই। আর আজকে তো আপনারা জানেনই যাইতেছি বগুড়া মহাস্থানগড়, তারপরে মোমোইন হোটেল। তো এইখান থেকে প্যাসেঞ্জার ওইখানে যাইতে বেশি একটা টাইম লাগবে না। রাত্রেবেলা ওনাদের সাথে একবার কথা হয়েছিল, বলছি ভাই আপনারা কটার সময় বের হবেন। উনি বলছে যে ভাই আমরা জাস্ট টাইম 6টার সময় থাকবেন। আমরা বলছি ভাই 6টার সময় যদি থাকি আপনারা তো বেরোতে 6:30 বাজাবেন। ওর বলতেছে হ্যাঁ 6টা 6:30 মতো বাজবে আর কি। পরে বললাম ঠিক আছে ভাই, আপনারা বের হওয়ার আগেই আমি ইনশাল্লাহ রেডি থাকবো আপনাদের ওইখানে। আপনারা সকালে ফোন টোন দিয়েন না, সকালে জাস্ট একেবারে ফোন দিচ্ছিলাম আমি, বললাম যে ভাই আমি কিন্তু আসতেছি, রেডি থাকেন। পর আমাকে বললো হ্যাঁ ভাই আসেন, আমরা সবাই রেডি আছি। ভাবছি আপনি গেটে এসে ফোন দিচ্ছেন। আমি বলছি না ভাই গেটে এসে ফোন দিলে তো এখন বেরোতে পারবেন না। পরে না তা ঠিক আছে 10 মিনিট 15-20 মিনিট সময় লাগবেই। পরে বললাম ঠিক আছে 10-15-20 মিনিটের ভিতরে আমি আইসা পারবো, আপনি রেডি থাকেন আমি আসতেছি। পরে বললো ঠিক আছে ভাই আসেন, আপনাকে অযথা কষ্ট দিব না, আপনি 5-10 মিনিট লেট করে আসলে সমস্যা নাই, 5-10 মিনিট লেট করে বাসা থেকে বেরোবো। পরে বলছি ভাই না লেট করবো না, আমি একদম টাইম টু টাইম আইসা পারবো। আপনারা যে টাইমে বের হইতে চাইছেন আমি মানে বুঝতে পারছি, ওই টাইমের আগে আমি বেরোয় চলে আসবো, আপনার রেডি থেকে। বললো ঠিক আছে ভাই আল্লাহ বসে আসেন। তো যাইতেছি, রাস্তা একটু আঁকা বাঁকা আছে, মানে হইতেছে যে যেখানে যাবো না আমার বাসা থেকে বেশ একটা থাকে না, মাত্র 20-25 মিনিটের রাস্তা। মানে সোজা কথা এই দিক দিয়ে নিয়ে দেন সোজা চলে যাবো, উল্টা দেন কোনো দিকে ব্যাক করবো না। আর আমাদের এলাকার রাস্তাঘাট গুলো মাশাআল্লাহ খুব সুন্দর, আঁকা বাঁকা হলেও একদম পরিষ্কার, এবং কি রাস্তাঘাটে ভাঙাচোরা নাই। আর হয়েছে যে একদম প্লেন রাস্তা, সেমপি রাস্তা আর কি যেটা বলে। তো যাক চলেন আল্লাহ ভরসা প্যাসেঞ্জার এখানে যাই, ওনারা আবার ফোন দিতে পারে, বা আমি ওনাদেরকে একটা ফোন দিয়ে বলি যে ভাই আমি চলে আসছি, ধীরে 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 নামেন। যাই হোক ওনারা আসলো, আসা পরে আলহামদুলিল্লাহ আমরা বেরোলাম। আজকে গাড়িতে লোক হয়েছে 13-14 জন, বাচ্চা দিয়া পোলাপান আছে 2-1 জন, এসব দিয়া মানে 13-14 জনের মতো হয়েছে। তো আজকে মূলত দূরে কোথাও যাইতেছি, বগুড়ার দিকে যাইতে পারি, বগুড়ায় মহাস্থানগড়, তারপর হচ্ছে বেহুলা বাসরগড়, তারপরে হচ্ছে আরো 2-1টা জায়গায় হয়তো বা ঘুরতে পারি, নাও যাইতে পারি, কোনো ঠিক ঠিকানা নাই। আর আজকে যাদেরকে নিয়ে যাইতেছি ওনারা সব হচ্ছে চট্টগ্রামের লোক, মানে চট্টগ্রাম থাকে। এখানে হচ্ছে আমাদের এখানে একটা বড় একটা ফার্টিলাইজার আছে আর কি, তো এখানে ওনারা জব করে। তো ওনাদেরকে নিয়ে কিন্তু যাচ্ছি আজকে বগুড়া। আর বগুড়া ওনারা সব হচ্ছে ফ্যামিলি, এজন্য হচ্ছে যে ভিডিওতে তেমন ভাবে আনতে পারতেছি না, আর যারা আছে সব মর্দা মানুষ। তবে যাই হোক আজকে যাদেরকে নিয়ে যাচ্ছি ওনারা খুব আচার ব্যবহার খুব ভালো ছিল। প্রথম অবস্থা কেমন যিনি ওনারা মানে করলো আর কি, যাওয়ার সাথে সাথে মানে আমার গাড়িতে তো মাঝখানে একটা সিট নাই যেহেতু, এই জন্য ওনারা বলতেছে ভাই এর আগে গাড়ি নিয়ে গেলাম মাঝখানে সিট আছিল, এই গাড়িতে সিট নাই কেন। পরে বললাম যে ভাই দেখেন এই গাড়ি আর ওই গাড়ির রাত দিন তফাৎ। পরে মানে ওনাদেরকে আর কি বুঝালাম আর কি, ভালো মন্দ বুঝালাম, দেখেন এমনি এমনি। পরে বুঝতে পারলো যে হ্যাঁ ভাই আমি এটাই আইডিয়া করতেছিলাম যে ওইটা থেকে তো একটু ভালোই জন্য হচ্ছে সিটটা দেয় না। যেহেতু আপনার শিক্ষিত মানুষ সেক্ষেত্রে আপনারা বুঝবেন, মানে এইভাবে ওনাদেরকে বোঝাই দিয়েছি, ওনারা বুঝলো। পরে দেন আর তেমন কোনো কিছু বললো না, জাস্ট ওই 2-1 কথাই হয়েছিল। তারপরে তো ইনশাল্লাহ ওনাদেরকে নিয়ে যাইতেছি। আর গোষ্ঠী মারছে যে কুয়াশারে ভাই, কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাইতেছে না, এমন অবস্থা। যাই হোক অলরেডি কিন্তু যমুনা সেতু ব্রিজের কাছাকাছি প্রায় চলে আসছি। অনেকদিন পর আজকে যমুনা সেতু পার হবো। তো এই মাসের ভিতরে কে কে যমুনা সেতু পার হয়েছেন অবশ্যই কমেন্টস করে জানায়েন যে আমি পার হয়েছি। আর বর্তমানে কিন্তু বুয়াপুর আছি, বুয়াপুর রেল স্টেশন পার হইলাম। আর এখন কিন্তু যমুনা সেতু ব্রিজের কাছাকাছি প্রায় চলে আসছি, আর অল্প একটু আছে, তাই কিন্তু আমরা যমুনা সেতু ব্রিজের টুল দিব। তো এখানে আজকে আমাদের হাইয়েস্ট গাড়ি টুল দিতে হবে 600 টাকা, আর যাওয়ার সময় দিতে হবে 600 টাকা, আসার সময় দিতে হবে 600 টাকা, 1200 টাকা কিন্তু আমাদের এখানে টুল চলে যাবে। তো দেখি সামনে যাই, দেখি যে লাইনটা ফাঁকা আছে ফার্স্ট যে লাইনটা যাবে দেন এটা দিয়ে ঢুকে যায়। আর গোষ্ঠী মারছে, আগায় ধরছে, আমার পেট খারাপ হয়েছে আজকে, যা বুঝলাম একভাবে যেমনি যাইতেছে আল্লাহ, কয় গাড়ি আগে যাইতে পারবো, একটা গাড়ি আগে যাইতে পারবো না,
তাহলে দেরি মানে এত তাড়াহুড়া করতে মানে হয় না। তো চলেন এখন আমরা এখানে টোল দিব, বাইকের পিছনে আসছি। যাই হোক, যমুনা সেতু ব্রিজে টোল দিলাম 600 টাকা। তো আজকে মূলত হচ্ছে যে যাইতেছি বগুড়ায়। তো আসার সময় আর কি ফোনে চার্জ নাই, আমার ফোন দিয়ে ঠিক মতো মিউজিকও বাজাইতে পারতেছি না, মনটা ভালো নাই। মানে সকাল সকাল কারেন্ট ছিল না বাসায়, এই জন্য হচ্ছে ফোনটাও চার্জ করতে পারি নাই। দেন একটা ফোনে চার্জ আছে, যে হাতে যে ক্যামেরা যেটা দিয়ে ভিডিও করতেছে এই ফোনে সবসময় চার্জ থাকে, কারণ এই ফোনটা দিয়ে সবসময় ভিডিও করি, এই জন্য হচ্ছে রাইখা দিচ্ছি অল টাইম চার্জ, মানে সবসময় ফুল রাখার চেষ্টা করি। কারণ হাতে আরেকটা যেটা ফোন আছে ওইটাতে চার্জ না থাকলেও চলে, দেন হচ্ছে ফোন যাওয়া আসলা মানে আজ গেলে আইলে এটুকুই হলেই চলে আর কি। তো যাক, আজকে বর্তমানে যাব হইতেছে ঘোরাঘুরির মধ্যে পড়ছি। ওনারা বলতেছে ফার্স্ট নাকি ওনারা যমুনা সেতু ব্রিজ পার হইতেছে। পরে আমাকে বলতেছে যে ড্রাইভার ভাই, মেহেদি ভাই, আপনি কতবার যমুনা সেতু পার হয়েছেন? আমি বলতেছি ভাই এটা কেমন কথা বলি, আমরা ড্রাইভার মানুষ ভাই, আমাদের এমন আছে সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন বা মাসে ভিতরে অনেকবার আসতে হয়, আবার 6 মাসে 1 দিন আসতে হয় না। তাহলে বলছেন আমরা কি পরিমাণ ব্রিজ পার হয়েছি, অনেকবার পার হয়েছি। পরে বললাম যে ওনারা আবার মিউজিক গান বাজাইতেছে গাড়িতে, পরে দেখা যায় গান বাজতেছে না, আটকে ধরছে। পরে বলতেছে কি ব্যাপার ভাই, মিউজিক বাজতেছে না কে? আমি পরে বললাম যে যমুনা সেতু ব্রিজের উপরে তো নেট সমস্যা, এই জন্য হচ্ছে মিউজিকটা বাজতেছে না, দেখেন বেলা ফোনেরও নেট নাই। পরে বিশ্বাস করতেছিল না, পরে ওনাদের একজন লোককে ফোন দিতেছে, ফোন কাটা যাইতেছে, মানে কল নেটওয়ার্ক ফেল দেখাইতেছে। পরে বললাম হ্যাঁ মেহেদি ভাই একদম ঠিক কথা বলছেন, এখানে নেটওয়ার্ক সমস্যা। পরে বললাম যে এখানে না, যে কোনো ব্রিজের উপরে, বড় ব্রিজের উপর, যমুনা সেতু ব্রিজের উপরে একটু বেশি নেট সমস্যা করে, এখানে নেট থাকে না, আপাতত 2-3 মিনিট নেট থাকে না। তো যাই হোক, কথাবার্তা বলতেছি, খুব মজা করতেছি, তবে ওনারা সবাই আমার পছন্দ করছে, মানে কথাবার্তার মধ্যে অনেক কিছু আর কি দুষ্টুমি ফাজলামি করতেছি, মজা করতেছি, ওনারা খুব খুশি হইতেছে আর কি, চিটাঙ্গের লোক তো এই জন্য। আর যাই হোক, আমরা কিন্তু অলরেডি চলে আসলাম হচ্ছে ন্যাশনাল ফুড ভিলেজের সামনে। তো এখানে মূলত হালকা পাতলা নাস্তা করার জন্য দাঁড়াইছি আমরা। আর বর্তমানে আছি হচ্ছে সিরাজগঞ্জ কোনো একটা রোডে। আর এখানে 2টা বাসও আছে, ওভারগ্রিন কক্সবাজার থেকে আসলো কিছুক্ষণ আগে, আর এটাও হচ্ছে চট্টগ্রাম রাঙামাটি থেকে আসলো ওভারগ্রিন। তো যাক, 2টা হোটেলের সামনে কিন্তু আমরা মূলত এখানে দাঁড়াইছি একটু নাস্তা করার জন্য, আর ওয়াশরুমে যাওয়ার জন্য পাবলিক সবাই দাঁড়াইছে। তো আমরা একটু পরে কিন্তু চলে যাবো এখান থেকে। যাই হোক, এখন আমরা বর্তমানে বগুড়া টিএমএস পাম্পে চলে আসলাম। তো পাম্পটা কে কে চিনেন অবশ্যই একটু কমেন্টস করে জানায়েন। তো যেহেতু আমরা টাঙ্গাইল থেকে আসতেছি, তো এখান থেকে ভাবলাম যে গ্যাসটা উঠাই নিয়ে যাই। তো যাওয়ার সময় যদি সিএনজি পাই নিলে নিমো, না নিলে দেন সোজা বাসায় চলে যাবো। কারণ আপনারা জানেন যে বিকাল 5-6টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত সিএনজি পাম্প বন্ধ, এই জন্য বসে থাকতে পারবো না, এই জন্য গ্যাসটা নিয়ে বের হয়ে চলে যাই। আর এই তো আমরা কিন্তু বগুড়া মহাস্থানগড় পার্কিং এ চলে আসলাম। আর গোষ্ঠী মারছে, এনে দিয়ে পার্কিং বন্ধ করে রাখছে কি জন্য? হ্যাঁ, খুলে দিব না এখানে, কি ব্যাপার? দিয়ে 2টা হরেন দিয়ে দেখি লোক বেরোইতেছে কিনা। আমার কি ঢুকতে দিব না নাকি কোনো কিচ্ছু বুঝতেছে না। অলরেডি সকালবেলা বেরিয়েছিলাম, আর এখন কিন্তু পার্কিং এতে ঢুকে মানে প্রবেশ করলাম। উনি মূলত খুলে দিচ্ছে আমাকে, 2টা উঠাই দেন। হ্যাঁ ভাই, বাইঙ্গা দিন উপরে পড়ে না। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ ভাই। তো দেখি গাড়িটা পার্কিং করতে হবে আমাকে এখানে, কারণ এখানে যথেষ্ট পরিমাণ জায়গা আছে পার্কিং এরিয়া। সম্ভবত গাড়িটা এই যে গাছের নিচে রাখবো, কারণ এখানে রাখলে অনেকক্ষণ শ্যামার ভিতরে বৈশা থাকতে পারবো আজকে। তো চলেন আল্লাহ বর্ষা গাড়িটাকে পার্কিং করে নেই এখানে। তো যাই হোক, অলরেডি আমরা কিন্তু চলে আসলাম হচ্ছে বগুড়া মহাস্থানগড় পার্কিং এ। তো এ হচ্ছে আমার গাড়ি, এখানে গাড়ি পার্কিং করলাম। এখানে একটা বাস আছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তেমন একটা লোকজন একটা চাপ নাই। আর আমি যদি আরেকটু ঝুম করে একটা জিনিস দেখাই দেই, আয় হায়, এই যে মহাস্থানগড় জাদুঘরে পার্কিং এরিয়া। তো যাক, পার্কিং এরিয়াটা বেশ মাশাআল্লাহ বেশ বড়ই আছে। আমার গাড়িটা শ্যামা নিচে রাখছি। তো এখান থেকে ঘোরার যাওয়ার পরে আবার যেমন বিয়েওয়ালা বাসার আমার পিছনে একটা জায়গা আছে, এখানে আর কি ওইখানে যাবো। ওইখানে যাওয়ার পর বেশি একটা লেট করবো না। তো বিয়েওয়ালা বাসার ঘর, ওখানে বড় একটা উচ্চ একটা টিভি আছে। তো এখানে আসলে ঘোরার মধ্যে তেমন কোনো কিছুই নাই। আমি আসলে ঘোরার আমার মন মানুষের মনে নাই, আমি ঘুরতে পারবো না। কারণ গাড়িটাকে ঢুকতে পারবো, কারণ আমি হয়েছি একা। যদি 2জন থাকতাম সেক্ষেত্রে কিন্তু ঘুরতে পারতাম, ছবি টবি উঠাইতে পারতাম, ভালো লাগতো। আর অলরেডি আমি একা সিঙ্গেল পড়ে গেছি, আর যাদেরকে নিয়ে আসছি সবাই ফ্যামিলি, এর জন্য হচ্ছে আমি আর ওইভাবে ওনাদের সাথে গেলাম না, গেলে বসে মজা করতে পারতাম। তারপরে দেন ভালো লাগলো না, বিদায় গেলাম না। তো যাক, এই যে পার্কিং এরিয়াতে আছি, এখানে আমার গাড়ি রেখে দিছি। তো এখান থেকে কিছুক্ষণ পর চলে যাবো, ওইখানে চলে যাবো। তারপর আজকে 3-4 জায়গায় ঘোরাঘুরি করতে হবে।
তো যেহেতু এখানে আসছি, এখানে আধা ঘন্টা 1 ঘন্টা বা 2 ঘন্টা ওনারা ঘুরবে, ঘোরার পরে যাবো বেহুলা বাসরঘর। বেহুলা বাসরঘর ঘোরার পরে যাবে হচ্ছে যে বগুড়া সেই বিখ্যাত হোটেল মোমোইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের নাম। আমি এখনো যাই নাই, বাট হোটেলটা টিএমএস নামের সাথেই। তো দেখি ওইখানে যাবো, এখানে ঘোরাঘুরি শেষ করার পর ওইখানে যাবো। আবার তো গাড়িতে বসে একটু রেস্ট নেই, তাছাড়া কি করবো ভাই, কিচ্ছু করার নাই ভাই, ড্রাইভার তো জীবন এরকম ভাই। যাই হোক, ওখান থেকে সোজাটা দেখলে আমরা বেরিয়ে পড়ছি। ওখানে বগুড়া হচ্ছে যে ইয়েতে আমরা ঢুকতে চাইছিলাম, মোমোইনে ঢুকতে চাইছিলাম, ওনারা কেউ যাবে না। পরে ওনারা বলছিল যে মোমোইনে যাবে। পরে মোমোইনের সামনে যাওয়ার পরে বললাম যে ঠিক আছে ঢুকবো। পরে বলতেছে না, ঢোকার প্রয়োজন নাই, চলেন আমরা চলে যাই। পরে দেন এখান থেকে বের হওয়ার পরে হালকা পাতলা দুপুরে খাবার খাইছি সবাই একসাথে মিলা। তো খাবার খায় কিন্তু ইনশাল্লাহ বেরিয়ে পড়ছি। তো আমরা কিন্তু এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। তবে এখান থেকে বেশি একটা টাইম লাগবে না। আর এই জায়গাটা কে কে চিনেন অবশ্যই কমেন্টস করে জানান। বগুড়া 7 মাথা না 4 মাথা না 3 মাথা না 2 মাথা না বাইপাস, যদি কেউ চিনেন অবশ্যই জানায়েন জায়গাটার নাম কি। তো যাক, এখানে দেখি সামনে যাওয়ার পরে কোনো একটা জায়গায় ওনারা দাঁড়াইতে চাইছে, বলতে হালকা পাতলা চা কফি বলে খাবে, এই জন্য দাঁড়াবো। দেখি দাঁড়ানোর পরে কিন্তু আর কোনো জায়গায় ভিড় হবে না। আর আজকে কিন্তু সিএনজিও কিন্তু নিতে হবে না, হাতে যথেষ্ট পরিমাণ টাইম আছে। যদি এখানে যাওয়ার পরে যদি হাতের টাইম মিলে আর যদি পাম্প যদি ফাঁকা থাকে, তাহলে ইনশাল্লাহ অল্প কিছু টাকার সিএনজি আবার নিয়ে নিবো। কারণ এখান থেকে আমার টাঙ্গাইল যেতে বেশি একটা টাইম লাগবে না, 2 ঘন্টা 1.5 ঘন্টার মতো লাগবে। তো ওইখানে যেন বৈশা না থাকতে হয়, এই জন্য হচ্ছে সিএনজি পাম্পে থেকে গ্যাসটা নিয়ে নিতে হবে। দেখি সামনে যাওয়ার পরে দেখি আবার টিএমএস পাম্পে হয়তো ঢুকতে পারি। ঢাকা রোডে একটা যে পাম্পটা আছে ওখান থেকে নিয়ে তেন সোজা চলে যাবো। তো বগুড়া বনানী যেখানে দাঁড়াইছিলাম, তো এখানে যে আমার কয়েকটা যে ব্রাইভার থাকবে ভাই, আমি কখনো ভাবতেই পারি নাই। পরে ওনারা বলতেছে ভাই ওনারা কে চিনেন কিনা। পরে বললাম যে হ্যাঁ ভাই, আমার ব্রাইভার ভিডিও দেওয়া হয় এখান থেকে আর কি পরিচিত। তো এখানে একটা ভাই আছে ইয়েতে আর কি, বগুড়াতে এক ভাইয়ের ফোন দিয়েছিলাম, উনি আসলো। আসার সময় বলতেছে ভাই দই নিয়ে আসবো কিনা। আমি বললাম যে ভাই দই নিয়ে আসার দরকার নাই, আপনি এমনি আসেন, দেখা সাক্ষাৎ করি, দেন কিছু মিছু খাই, তারপর দেন চলে যাবনি। পরে উনি আসার সময় বলতেছে মেহেদি ভাই আপনার জন্য দই নিয়ে আসতেছি, আপনি থাকেন। পরে বললাম যে ভাই দই নিয়ে আসার দরকার নাই। পরে 15-20 মিনিটের মতো ওয়েট করছে ওনার জন্য। আর যাত্রী তো ওনার হালকা পাতলা খাবার জন্য দাঁড়াইছিল। এই 20-15 মিনিটের ভিতরে উনি দিকে একটা দইয়ের মানে নিয়ে আসছে আর কি। পরে বললো মেহেদি ভাই চলেন একটা হোটেলে যাই, 2 ভাই মিলা খাই। পরে বললাম যে ভাই এগুলো তো নেওয়ার কোনো দরকার হয় না, আপনি কেন নিয়ে আসছেন। পরে বলতেছে ভাই আপনি টাঙ্গাইল থেকে আসছেন, আমার বগুড়া শহরে আসছেন ভাই, অবশ্যই আপনার সাথে দেখা করবো না বা আপনার কিছু খাওয়াই দিব না ভাই, এটা হয়। আপনি এলাকা যখন যাবো তখন আমার টাঙ্গাইলে চমচম খাওয়াবেন। আমি বললাম যে ইনশাল্লাহ ভাই খাওয়াবো, সমস্যা নাই। পরে ভাই যেহেতু দইয়ের খুঁটি নিয়ে আসছিল, পরে 2 ভাই মিলা কিন্তু খাবার খায়া দেন ভাইকে বিদায় দিয়ে আমি চলে আসছি আমাদের যমুনা সেতু ব্রিজের গোড়ায়। তো চলেন, এখানে আবারও কিন্তু টোল দিতে হবে আমাদের, টোল দিয়ে কিন্তু দেন আবার ব্রিজ পার হইতে হইব। তবে ওই ভাইটা খুব ভালো ছিল, ইনশাল্লাহ তাকে নিয়ে সামনে কক্সবাজার ট্যুর দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে। দেখি ইনশাল্লাহ আপনার সবাই দোয়া করবেন আমরা যেন ঠিকঠাকভাবে বাসায় পৌঁছাতে পারি। কালকে থেকে হচ্ছে যে শরীরটা এমনি ভালো ছিল না, আজকে এমনি মন মেজাজ সকালে ভালো ছিল, তারপর নষ্ট হয়ে গেল। কারণ হইতেছে যে এমনি হঠাৎ করে একটা টিপ ছিল, কালকে টিপটা মিস হয়ে গেল, এজন্য মন স্বাধীন ভালো নাই। মানে টিপ ছিল আর কি, খুব ঘোরাঘুরি একটা টিপ ছিল, ভালো একটা টিপ ছিল। ওই টিপটা মানে কিছুক্ষণ আগে ফোন দিয়ে বলতেছি ভাই আমরা কালকে যাইতেছি না, 2 দিন পরে যাইতেছি, মানে আর কি আমাকে বলে দিল। পরে বললাম যে ভাই 2 দিন পরে বলতেন, আমার 2 দিন আগে বলতেন, কালকে একটা টিপ ছিল, টিপটা তো আমি আপনাদের জন্য ছেড়ে দিছি, তাহলে এটা কোনো কথা। পরে বলতেছে ভাই মেহেদি ভাই রাগারাগি করেন না ভাই, আপনাকে নিয়ে ওইখানে মানে যেখানে যে আপনাকে নিয়ে যাবো ভাই আপনি রাগ করেন না। আমরা বললাম রাগের কি আছে এখানে, আপনি আমার 2টা দিন আগে বলতেন, আমার গতকালকে একটা টিপ ছিল, আমার টিপ মাইশাকে দিয়ে দিলাম, তো আপনি তাহলে এটা কোনো কাজ করছেন। পরে বললাম যে সমস্যা নেই ভাই, ইনশাল্লাহ আবার হয়ে যাবে। মানে আমাকে বলতেছে আবার ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ আপনি একটা টিপ বেঁচে থেকে 10টা টিপ আপনার আমি দিব। পরে বললাম যে ঠিক আছে ভাই, তা ঠিক আছে। পরে উনি হচ্ছে এরকম লোক, উনি আমাকে আরো 2-4-5টা টিপ দেয়, বিদেশি টিপ বা বিয়ে সাথে এদিক সেদিক ঘোরাফেরা টিপ আসলে আমাকে উনি দেয়। এই জন্য হচ্ছে বলছে মেহেদি আপনি প্যারা নিয়েন না, একটা টিপ গেছে 10টা টিপ আপনাকে দিব, আপনি টেনশন নিয়েন না। পরে বললাম যে ভাই সমস্যা নাই, টিপটি বলে দিয়েন, আর আপনি তো ঘুরতে যাবেন সমস্যা নাই, ওটা দেখা যাবো না। পরে বললো হ্যাঁ ভাই সমস্যা নাই, আপনি প্যারা নিয়েন না, 2 দিন পরে ইনশাল্লাহ যাইতেছি, 2 দিন পরে যেদিন হয় আমি আপনার বলতেছি টাইমটা কোন সময় থাকবেন। পরে বললাম যে ঠিক আছে ভাই সমস্যা নেই, যান
জানায়েন, কালকে তো লক চাইলে খাইলামই, তো ব্যাপার না, ইনশাল্লাহ টিপ হয়ে যাবে। আমি টিপ আর একটা ধরতেছি। পরে বললো হ্যাঁ ভাই ধরে মারতে থাকেন, সমস্যা নাই, মিস্টেক হয়ে গেছে ভাই, সরি, মানে এই কথা বললো আর কি। পরে বললাম তো ভাই সরি বলা দরকার নাই, টিপ দিন, সমস্যা নাই, একদিন পয়সা থাকতে তাই গিয়েছে ভাই। মাঝে মধ্যে যখন টিপ দেন তখন তার কিছু বলি না যে ভাই যাইতে পারবো না, গাড়ি দিতে পারবো না, এরকম তো কিছু বলি না। পরে বলতেছে না সমস্যা নেই ভাই, গাড়ি দিয়েন, গাড়ি বলতেছে যে ভাই আমার যতগুলা টিপ আছে আমি যখনই ফোন দিব সবগুলাতে কিন্তু আপনাকে যাইতে হবে, অন্য কোনো লোক পাঠালে কিন্তু ভাই মানবো না, আমি কিন্তু আপনার সাথে সম্পর্ক রাখবো না। পরে বললাম যে সমস্যা নেই ভাই, আপনার যতগুলো পার্সোনাল টিপ আছে, আপনার ফ্যামিলি বা আশেপাশে যারা আপনার কাছে গাড়ি চাপ, বিদেশি বা বিয়া শাদী বা ঘোরাফেরা ইনু ঘুরতে যায়, তখন আপনি ফোন দিয়েন, সমস্যা নাই, ইনশাল্লাহ কনফার্ম করে রাখবনি। আর গাড়ি লাগার অবশ্য 3-4 দিন আগে করলে সব থেকে বেশি ভালো হয় ভাই। পরে বলছে যে ভাই 3-4 দিন, আপনাকে 7 দিন আগে জানাই দিব, যে কোনো জায়গায় গাড়ি লাগলে আপনাকে 7 দিন আগে জানাই দিব, আপনি প্যারা নিয়েন না। পরে বললাম যে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই। পরে আর কি ওনার সাথে কথাবার্তা বললাম, অনেকক্ষণ যাবৎ কথাবার্তা বলছি, বলার পরে দেন এখন আমি হচ্ছে যেমন সে তো ব্রিজের উপরে কিন্তু নেট থাকে না। পরে বললাম যে ভাই কথাবার্তা তো অনেক হয়েছে, নেটওয়ার্ক পাবে না, আপনি তাহলে থাকেন, আমি আপনাকে পরে কল দিব। পরে কথাবার্তা বলে বিদায় দিয়ে দিছি। দেওয়ার পরে ইনশাল্লাহ কিন্তু আমি কিন্তু বেরিয়ে পড়ছি, তো যাইতেছি বাসায়, বেশি একটা লেট করবো না। আর যমুনা সেতু ব্রিজের উপরে কিন্তু হচ্ছে তেমন একটা জোরে গাড়ি চালানো যায় না। দেন ওনার সাথে শর্টকাট 2-3 মিনিট কথা বললাম, মানে আগে যা হয়েছিল ওনার মানে ওগুলো আর কি আপনার সাথে শেয়ার করলাম। 2-3 মিনিট কথা বলছি যে ভাই এরকম আমি যাইতে পারতেছি না, বা উনি বললো পর আর কি আগে যা হয়েছিল ওগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলেন যমুনা সেতু ব্রিজ পার হয়ে দেন সোজা বাসায় চলে যাবো। মন সাদিন ভালো নাই আজকে, কিন্তু মানে কেমন জানি লাগতেছে ভাই, ভালো লাগতেছে না, মানে অন্যরকম একটা ভাবসাব। যাই হোক আমরা কিন্তু অলরেডি বিকেল টাইমে চলে আসছি, আর গাড়ি পরিষ্কার করতে কিন্তু অনেকটা টাইম লেগেছে। তো যাক আজকে তেমন একটা গাড়ি আর তেমন কোনো পরিষ্কার করবো না। তবে আজকে যেখানে গিয়েছিলাম বগুড়া মহাস্থানগড়, সেখানে ভাড়া ছিল হচ্ছে 7,000 টাকা ভাড়া ছিল। আর টোটালে গ্যাস লাগছে হচ্ছে আমার 1700 টাকা, সিএনজি লাগছে 1200 টাকা, টুল গেছে, আর 100 টাকা পার্কিং গেছে, 100 টাকা খরচ হয়েছে। দেন ওখানে বসে দেন টুকটাক এইটা ওটা খাইছি। টোটালে হচ্ছে এই খরচ 1200 টাকা টুল, ওইখানে আর 200 টাকা আমি খরচ দিলাম, 1400 টাকা খরচ, আর হইতেছে 1700 টাকা সিএনজি, আর হইতেছে 1200 টাকা খোরাকি। এই হচ্ছে সর্বমোট খরচ। আর ইনকাম কয় টাকা থাকে আপনারা কমেন্টস করে জানাই দিয়ে। তবে আজকে পর্যন্ত ওই ভিডিওটা ঠিক মতো ভালোভাবে করতে পারলাম না। আপনারা জানেন যে আসলে ওই প্যাসেঞ্জার থাকলে ওইভাবে ভিডিও করা যায় না, বা প্যাসেঞ্জার যদি মনের মতো না হয় সেক্ষেত্রে কিন্তু ভিডিও করে মজা পাই না। তো যাক আজকে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।